গোটা দেশের মানুষকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেল ওসমান হাদি। সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সব আয়োজন, সব রকমের সবকিছু সরকার বাংলাদেশে তার চিকিৎসা, বাংলাদেশে তাৎক্ষণিক চিকিৎসা, বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় খরচে তার সমস্ত কিছু চেষ্টা করলো। সারা দেশের মানুষের দোয়া, ভালোবাসা বা ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের ওসমান হাদির জন্যে সব পক্ষের, ওসমান হাদির যারা তার রাজনৈতিক দর্শনে আদর্শিত বা আদর্শিত না, প্রত্যেকেরকে সব কিছুর এই পৃথিবীর মায়ার সব কিছু ছেড়ে সকল শেষ বিন্দুর আশাটাও পরিত্যাগ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তিনি চলে গেছেন। কিন্তু ওসমান হাদির চলে যাওয়াটাই কি সব শেষ? না দর্শক, শেষ না। এর ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আমি ভাবছি। চিন্তা করেন, ওসমান হাদি চলে গেল পরপারে, তারেক রহমান 17 বছর পরে ফিরছেন 25 তারিখে। খুব বেশি গ্যাপ না, দেখেন সব মিলায় 7 দিনের একটা গ্যাপ। সেই গ্যাপে একজন চলে গেল একেবারে চিরতরে, আর একজন বাংলাদেশের কাঙ্ক্ষিত নেতা তারেক রহমান ফিরছেন। ওসমান হাদির মৃত্যুটা নিঃসন্দেহে অস্বাভাবিক, অপ্রত্যাশিত, কল্পনাই করা যায়নি এইরকম একজন তরুণ নেতা এইভাবে গুলিবিদ্ধ হবেন। এটা কল্পনার বাইরে ছিল, এটা স্বাভাবিক ঘটনা না। এবং এইটা যে পরিকল্পিত, এটা যে পাতানো সাজানো, এটা পরিষ্কার। তার কারণ কি? বহুবার বলেছি যে নির্বাচনকে একটা বানচাল করা, একটা অস্থির পরিবেশ তৈরি করা। খেয়াল করেন, তফসিল ঘোষণার পরেই আস্তে আস্তে নির্বাচনের পরিবেশটা ফিরতে থাকে, কিন্তু তফসিল ঘোষণার পর দিন ওসমান হাদিকে গুলি করা হলো। উদ্দেশ্য পরিষ্কার, এবং সেই উদ্দেশ্যে অনেকে পা দিয়েছে। কিন্তু অস্থিতিশীল পরিবেশ। আজকে দেখেন, কিছুক্ষণ আগে স্ক্রলে যাচ্ছিল, ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান। তারেক রহমান 6 সদস্যের, তার ফ্যামিলির টোটাল 6 সদস্য নিয়ে ফিরছেন। ওই ফ্লাইটে অসংখ্য নেতাকর্মী তারা টিকিট কেটেছেন তারেক রহমানের সঙ্গে দেশে ফিরবেন বলে। আজকে একজন চলে গেলেন, আরেকজন ফিরছেন। একটা শোক আর একটা উৎসব। কিন্তু আমার ধারণা যে ওসমান হাদি মৃত্যুকে কেন্দ্র করে যে পরিবেশ, যে পরিস্থিতির আভাস পাওয়া যাচ্ছে, তাতে উৎসবের আমেজ আর থাকবে কতখানি আমার যথেষ্ট সন্দেহ আছে। তার বিদায়ের খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং ওসমান হাদির এই চলে যাওয়া সারা দেশের রাজনীতি এবং শুধুমাত্র একজন টকবগে মানুষের এভাবে চলে যাওয়াটা সবার কাছে অপ্রত্যাশিত। আমরা ওসমান হাদির এই মৃত্যুতে আমরা শোক জানাই, শোক সমবেত পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাই এবং তার সাথে তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা একই সাথে প্রচণ্ড নিন্দা জানাচ্ছি এই টকবগে মানুষটিকে এভাবে শেষ করে দেওয়ার কারণে। প্রথম ঘটনার পর থেকে আমরা বলছিলাম সকল রাজনীতিক ভেদাভেদ, তর্ক বিতর্কের ঊর্ধ্বে একজন মানুষের জন্য সারা দেশের মানুষ দোয়া চেয়েছে। ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ আজকেই ঘোষণা করেছে দুপুরের দিকে যে তারা ওই শাহবাগে রোড ব্লক কর্মসূচি পালন করবে ধারাবাহিকভাবে, যতক্ষণ না পর্যন্ত হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করা না যায়। এখন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করার জন্য সরকারের চেষ্টার তো শেষ নেই, এবং এটাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টা চাপের মধ্যে আছে। তাকে পদত্যাগের জন্য অব্যাহতভাবে চাপ দেওয়া হচ্ছে। সরকারের আন্তরিকতা নিয়ে, অন্তত এই ক্ষেত্রে, যে ওসমান হাদির চিকিৎসা, সিঙ্গাপুরে পাঠানো, এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা পর্যন্ত চলে গেছে সেখানে। আমাদের সিঙ্গাপুর এম্বাসি পুরোটা ব্যস্ত হাদিকে নিয়ে, তার চিকিৎসার খরচ সবকিছু করেছে, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট তো ঘটে গেছে।
সব পরিকল্পনা সরকার জানবে, সবকিছু প্রতিহত করতে পারবে, এটা বিশ্বে বোধহয় কোথাও নেই। সব উন্নত দেশে দুর্ঘটনা ঘটছে। তারপরে সরকারের পদক্ষেপ কি সেটা গুরুত্বপূর্ণ। সেই পদক্ষেপে কি কোনো ভুল আছে? আমি তো তেমন ভুল পাই না। দেখেন, সেই ফয়সাল দাউদের বাবা মা, তারপরে ভাই বোন, বন্ধু বান্ধব, কতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আলামতও পাওয়া গেছে যে এই অস্ত্র ব্যবহার করেছে। কোথায় গেছে এটা নিয়ে ভারতের সাথে একটা উত্তেজনাও তৈরি হয়েছে। ভারত প্রতিক্রিয়া দিয়েছে, বাংলাদেশও কড়া অবস্থান নিয়েছে। এরকম একটা ঠান্ডা যুদ্ধ কিন্তু হয়ে গেছে ওসমান হাদিকে ঘিরেই। কারণ ভারত, বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে সে চলে যেতে পারে ভারতে, ভারত আশ্রয় দিতে পারে। যদিও এটা একেবারেই প্রমাণ ছাড়া একটা আগাম স্টেটমেন্ট হয়ে গেছে এবং তলব করা হয়েছে। তার প্রতিক্রিয়াও কিন্তু দিল্লি দেখিয়েছে এবং ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ হয়েছে। তারপর আজকে ইনক্লাব, কালকে রাতেই বোঝা গেছে যে ওসমান হাদি আর বেঁচে নেই। আমি বলেছিলাম যে বাঁচার আশা শেষ, সেটাই সত্যি প্রমাণিত হয়েছে। কারণ কালকেই বোঝা গেছে, সরকারও জেনে গেছে বলেই আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ছুটে গেছে সিঙ্গাপুরে। এখন করণীয় কি? এই শোকটাকে কে আমরা একটা আরো অস্থিতিশীল করে তুলব? এমন একটা পরিস্থিতি কি তৈরি করব যেখানে নির্বাচনের পরিবেশ বলে কিছু থাকবে না? এমন কি উন্মাদনা তৈরি করা ঠিক হবে? নাকি দলমত নির্বিশেষে সবাই একদিকে শোক, আরেকদিকে সেই শোককে শক্তিতে পরিণত করা, ঐক্যবদ্ধ থাকা, যাতে যেই লক্ষ্যকে ব্যাহত করার জন্য এই চেষ্টা, সেইটার যাতে না হতে পারে সেই জন্য জাতীয় ঐক্যবদ্ধ থাকবে। কোনটা? এইটা এখন বেছে নেওয়ার চরম সময় এসছে। যদি ভুল করে বাংলাদেশ, রাজনীতিকরা যদি ভুল করে, তাহলে আমরা অনেক দূর পিছিয়ে যাব এবং যারা ষড়যন্ত্র করছে নেপথ্যে তারা কিন্তু সফল হবে। তারেক রহমান বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতা। তিনি আসছেন এই ঘোষণার সাথে সাথে বড় একটি রাজনৈতিক দল আস্তে আস্তে তার অবস্থান পরিবর্তন করা শুরু করেছে, দল ঐক্যবদ্ধ হতে শুরু করেছে এবং একটা নির্বাচনী আমেজ বা উৎসবের মতন করে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। যদিও এই দলের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া এভার কেয়ার হসপিটালের বলতে গেলে তিনিও সংকটাপন্ন অবস্থায় আছেন, তারপরেও সামনে যেই নির্বাচন, এটা শুধু উৎসব না, এটা একটা লড়াই, এটা একটা সংগ্রাম, এটা একটা যুদ্ধ। নির্বাচন এখন উৎসবের বদলে আমি বলবো এটা যুদ্ধে রূপ নিয়েছে। এই যুদ্ধে যদি রাজনৈতিক দলগুলো সঠিক সিদ্ধান্ত না নিতে পারে, অর্থাৎ যে কোনো মূল্যে নির্বাচনী যুদ্ধ সফল করতে হবে, নির্বাচনী যুদ্ধে জিততে হবে, এই প্রত্যয় নিয়ে যদি নির্বাচনটা না সম্পাদিত হয়, তাহলে কিন্তু আমরা অনেক অনেক পিছিয়ে যাব এবং বাংলাদেশ একটা সর্বনাশের মধ্যে পড়বে। সুতরাং একদিকে শোক, আর একদিকে তারেক রহমান যে আসছেন সেটা হলো শক্তি। এই শোক আর শক্তির একটা সম্মিলন ঘটানো খুবই জরুরি। এইটা আমি এই ভিডিওর মধ্য দিয়ে দেশের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা শোক থেকে কি আমরা উন্মাদনা তৈরি করব, নাকি শক্তিতে রূপান্তর করব এবং তারেক রহমান যে আসছেন এটা আরো যে নির্বাচনের গতিটা আরো বাড়বে, একটা শক্তি সঞ্চারিত হবে, আমরা সেই শক্তিকে বরণ করব। তার বিদায়ের খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং ওসমান হাদির এই চলে যাওয়া সারা দেশের রাজনীতি এবং শুধুমাত্র একজন টকবগে মানুষের এভাবে চলে যাওয়াটা সবার কাছে অপ্রত্যাশিত। আমরা ওসমান হাদির এই মৃত্যুতে আমরা শোক জানাই, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাই এবং তার সাথে তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা একই সাথে প্রচণ্ড নিন্দা জানাচ্ছি এই টকবগে মানুষটিকে এভাবে শেষ করে দেওয়ার কারণে। প্রথম ঘটনার পর থেকে আমরা বলছিলাম সকল রাজনৈতিক ভেদাভেদ, তর্ক বিতর্কের ঊর্ধ্বে একজন মানুষের জন্য সারা দেশের মানুষ দোয়া চেয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই,
গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত 10:45টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রাত 10টার দিকে তিনি প্রথম আলোকে খবরটা নিশ্চিত করেছেন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে। সেটা তারা লিখেছেন যে ওসমান হাদিকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে নিয়েছেন। ওসমান হাদির নামে যে ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ সেখানে বলা হয়েছে। এর আগে গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সেই ঘোষণার পর থেকে তার জীবন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা বাড়তে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দোয়া ও উদ্বেগ প্রকাশ করেন। আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্যের কারণে শরীফ ওসমান হাদি সাম্প্রতিক সময়ে আলোচিত ছিলেন। এখন ওসমান হাদির এই খবর আমরা এর আগেও বলেছি যে আমরা সবাই চাচ্ছিলাম, সবাই দোয়া করছিল যে কোনো অবস্থাতেই হাদি অন্তত টিকে থাকেন। যাক, এটা নিয়ে আসলে এখন আর একমাত্র আফসোস করা ছাড়া আমরা শুধু এইটুকু বলতে পারি যে হাদির যারা ঘাতক তারা পালিয়ে গেছে বলে ইতিমধ্যে বলা হচ্ছে, ধরা পড়েনি মূল ঘাতক। কিন্তু যারাই যেই অংশই এই ঘটনার সঙ্গে জড়িত, এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তাদের সবার সুষ্ঠু বিচার এবং তাদের দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী তাদের হেফাজতে আনবে এই প্রত্যাশা প্রতিটা মানুষের। কারণ এই ঘটনা বাংলাদেশের রাজনীতিবিদদের মাঝে একটা সাংঘাতিক রকম আতঙ্কের তৈরি করেছে এবং রাজনীতিবিদ পাশাপাশি দেশের সমস্ত মানুষ এবং হাদির অল্প সময়ে তার যেই পলিটিক্যাল ভিউ, সেই ভিউয়ে বেশ অসংখ্য উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সেদিকে মনোযোগী হয়েছে। আমরা ইনকিলাব মঞ্চের এর আগের একটা পোস্টে দেখেছিলাম তারা হাদির এই সংকটাপন্ন পরিস্থিতিতে সবাইকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছিলেন। প্রধান উপদেষ্টা এর আগের দিন ওসমান হাদির শারীরিক অবস্থা জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব যখন জানালেন যে সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, তারপর প্রধান উপদেষ্টা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। আমি আবারও ওসমান হাদির বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং এক সপ্তাহের ব্যবধানে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করেছেন। এক সপ্তাহ গত শুক্রবার, আজ বৃহস্পতিবার রাত দিয়ে শুক্রবার পড়বে, গত শুক্রবার তিনি জুম্মার নামাজের পরে গুলিবিদ্ধ হন কাকরাইলে বিজয়নগরে কালভার্ট রোডে এবং তারপর তাকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়, প্রাণপণ চেষ্টা করা হয়। তার সমর্থকরা সেখানে উপস্থিত হন, সেখানে তাকে একটি অপারেশন করা হয়। রাতেই তাকে আবার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তারপর তাকে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করে সরকার, কিন্তু কোনো চেষ্টাই শেষ পর্যন্ত আর হাদিকে আটকে রাখতে পারেনি।